ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। কমিশন অফ রেলওয়ে সেফটির অধীনে রেল দুর্ঘটনার তদন্ত কমিটির বৈঠক তৈরি করা হয়েছে এবং এই বৈঠকে একাধিক বিষয়ে নজর রাখবেন তদন্তকারীরা। যেমন কেন সোমবার সকাল থেকে সিগন্যাল বিভ্রাট হয়, ওই বিভ্রাট প্রযুক্তিগত না ম্যানমেড তাও দেখা হবে। এছাড়াও দেখা হবে কাঞ্চনজঙ্ঘার চালকের পাশাপাশি মালগাড়ির চালকও পেপার সিগন্যাল পেয়েছিলেন কিনা, মালগাড়ির গতিবেগ হঠাৎ বেড়ে গেছিল কেন, সিগন্যাল বিভ্রাটের কথা কন্ট্রোল প্যানেল রুম থেকে কত আগে চালকদের জানানো হয়, মালগাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন কি তা নিয়েও তদন্ত করা হবে এবং তা ওই ট্রেনের সহকারী চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে। কমিশন অফ রেলওয়ে সেফটির অধীনে রেল দুর্ঘটনার তদন্ত কমিটির বৈঠক ডাকা হয়েছে। সরাসরি লাইভে রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ চৌধুরী, আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, এই যে দুর্ঘটনার তদন্ত কমিটির বৈঠক, এই বৈঠকে ঠিক কি কি বিষয় উঠে আসবে, ডিটেলস কি আছে? দেখো, আমি প্রথমে ছবিটা দেখাবো। একাধিক আধিকারিক এবং কর্মী যারা এই প্রক্রিয়াটার সঙ্গে জড়িত তারা ইতিমধ্যে হাজির হয়েছেন এবং তাদের প্রত্যেককে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কি করে মালগাড়ির ড্রাইভার এত ওভার স্পিডে চললেন, কেন রেলকর্মীরা তা নোটিস করলেন না, যদি নোটিস করে থাকেন যারা কেবিনে ছিলেন তারা রাঙাপানি স্টেশনকে জানিয়েছিলেন কিনা, সেক্ষেত্রে রাঙাপানি স্টেশন মালগাড়ির চালককে সতর্ক করেছিলেন কিনা, সত্যি কি মালগাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন, সহকারী চালক কী করছিলেন, এরকম নানা প্রশ্ন এবং নানা অসঙ্গতি এই মুহূর্তে রয়েছে যার উত্তর মিলছে না। রেলকর্তারা সদুত্তর দিতে পারছেন না, দায় এড়াতে মৃত চালকের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। সেই প্রশ্নেই কিন্তু সুরক্ষা কমিটির বৈঠক। সেই বৈঠকে ইতিমধ্যেই অনেকে হাজির হয়েছেন। কো-পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হবে, কিছুক্ষণ পর তিনিও আসতে পারেন। সব মিলিয়ে কিন্তু পুরো প্রক্রিয়াটা যেটা প্রোটোকল মেনে এগোচ্ছে। গতকালকেই আমরা দেখিয়েছিলাম যে চিফ রেলওয়ে সেফটি কমিশনার তারা নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে তারা এলাকায় গিয়েছিলেন। সেখানে গিয়ে যাবতীয় খুঁটি তারা দেখেন যাবতীয় যে কাগজপত্র, যে পেপার সিগন্যাল সহ অন্যান্য যে কাগজপত্র হয় একটা ট্রেন যখন ট্র্যাকে চলাচল করে, সেই সমস্ত কাগজপত্র সিল করে নেওয়া হয়েছে। সেখানে কি রয়েছে, তথ্যে কি লিপিবদ্ধ করা হয়েছে, আর যারা দায়িত্বে ছিলেন সেই সময় তারা কি বলছেন, সমস্তটা মিলিয়ে দেখা। এবং যে বিভিন্ন যে ছোট ছোট দপ্তরগুলো কাজ করে একসঙ্গে, রেল যখন চলাচল করে ট্র্যাকে সিগন্যাল দপ্তর কাজ করে, মেনটেন্যান্স কাজ করে, অন্যান্য যে উইংগুলো কাজ করে, প্রত্যেকটা উইংয়ের কর্তারা কর্মীরা কি বলছেন, এই বক্তব্যগুলোর মধ্যে সমন্বয় আছে কিনা, অর্থাৎ গাফিলতিটা কোথায়, কেন দুর্ঘটনা কবলে পড়তে হলো, কেন পরপর দুটো ট্রেন এক লাইনে চলে এলো নজিরবিহীনভাবে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু রেলওয়ে সেফটি কমিশনার বৈঠক করছেন কনফারেন্স হলে এডিআরএম অফিস শিলিগুড়ির কাছে। আমি আরেকবার ছবিটা দেখাবো। ইতিমধ্যেই যারা দায়িত্বে ছিলেন সেই সময় তাদের প্রত্যেককে ডাকা হয়েছে নোটিশ দিয়ে, তারা এসেছেন, তারা তাদের বক্তব্য রাখবেন। এছাড়া রেলওয়ে সেফটি কমিশনার জানিয়েছেন যদি কোনো যাত্রী বা কেউ কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা জেনে থাকেন, তারা যদি জানাতে চান তারাও চাইলে আসতে পারেন, এই বৈঠকে এসে তারা তাদের বক্তব্য লিপিবদ্ধ করাতে পারে। বেশ বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে। পাশাপাশি কমিশন অফ রেলওয়ে সেফটির তদন্ত শুরুর ঠিক আগেই রেল বোর্ডের ঘোষণা কি, দুর্ঘটনা চালকের দোষে হচ্ছে। রেল বোর্ড জানায় মালগাড়ির চালক সিগন্যাল ভেঙে এগিয়ে যান, যদিও বাস্তব হলো 9 লাল সিগন্যাল পেরোনোর পেপার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল মালগাড়িকে। সোমবার সকাল থেকে সিগন্যালের ত্রুটি পুরোপুরি চেপে যায় রেল বোর্ড। মালগাড়ির জীবিত সহকারী চালককে মৃত ঘোষণা রেল বোর্ডের। এক আহত যাত্রীর অভিযোগের ভিত্তিতে এফআইআর, কিন্তু জানেনই না সেই যাত্রী, সেই অভিযোগপত্রের বয়ান আদালতের রায়ের মতো। মালগাড়ির চালককে দোষী ঠাউরে এফআইআর করা হয়েছে। বাংলার কোনো ট্রেনেই নেই অ্যান্টি কলিশন ডিভাইস বা কবচ। 2 বছরে মাত্র 1500 কিলোমিটার রেল লাইনের কবচ ব্যবস্থা এবং দেশের মাত্র 65 থেকে 70টি ট্রেন কবচ ব্যবস্থার আওতায় রয়েছে। কবচ ব্যবস্থার খরচ প্রতি কিলোমিটারে 50 লক্ষ টাকা দাবি রেলের। 64,000 কিলোমিটারে কবচের খরচ 32,000 কোটি টাকা দাবি রেলের। পাশাপাশি কলকাতা দিল্লি, কলকাতা মুম্বাই এবং কলকাতা চেন্নাই রুটের বেশি আয়। সর্বোচ্চ রাজস্বের 3 রুটেই নেই অ্যান্টি কলিশন ডিভাইস। আগামী 1 বছরে 3000 কিলোমিটার কবচের আওতায় আসবে দাবি রেলের এবং 3000 কিলোমিটার বাংলায় থাকবে কিনা উঠছে প্রশ্ন। कवच तो अभी गुवाहाटी के लिए प्लान्ड है, दिल्ली गुवाहाटी रूट जो है वो नेक्स्ट प्लान में है।
Not there right now. कि कवच इज़ द मोस्ट इम्पॉर्टेंट थिंग जो कि प्रोलिफरेट करना है। ये एक मिशन मोड में बढ़ाया जा रहा है। ऑलरेडी हमारा करीब 1,500 किलोमीटर पे ये चल रहा है और इस साल 3,000 और किलोमीटर पे कवच लग जाएगा। पूरे भारतवर्ष में लगाने के लिए ग्रेजुअली इसको बिल्डअप करना है, क्योंकि हमें जो ये सप्लाई भी करते हैं ये इक्विपमेंट, वो लोगों को भी अपना प्रोडक्शन रैंप अप करना है। ये अभी जो 3,000 किलोमीटर जो इस साल कंप्लीट हो जाएगा उसमें बंगाल भी है, दिल्ली हावड़ा रूट है। হ্যাঁ, দেখুন ওই ডিটেলস নিয়ে বসতে হবে আলাদা করে, কত কি হয়েছে না হয়েছে পুঙ্খানুপুঙ্খ আপনাদের আমি জানিয়ে দেবো, সেটা ডিটেলস নিয়ে বসবো। তবে এই যে আজকের ঘটনা, এটার সঙ্গে কবচকে রিলেট করাটা খুব একটা দরকার নেই। আমরা যেটা বললাম যে গুডস গার্ডের ড্রাইভারে এখানে ফল্ট আছে, এখনো বসেনি, কয়েকটা জায়গায় বসেছে। সেটা কিছু সেকশন আছে, যেমন ওই দিল্লি থেকে মথুরা এইসব সাইডে শর্টেজ, যদি পয়সাটা দরকার যত দরকার তত ওরা না করে এখানে করেছে। আমার মনে হচ্ছে যে বিজি রুট যেখানে আছে, যেমন হাওড়া দিল্লি, দিল্লি বম্বে, এইগুলো রুটের তো কবচ আগে লাগানো উচিত, যেখানে বেশি গাড়ি চলছে। কিন্তু এর জন্য অনেক পয়সার দরকার, সে পয়সা এদের কাছে বাজেট নেই, এ নাটক করে যাচ্ছে। যদি প্রতি বছর রেল বাজেটে সেই পরিকল্পনা না থাকে পরিকাঠামো উন্নয়নের, নিরাপদ পরিকাঠামো গড়ার, তাহলে সেক্ষেত্রে যা হওয়ার তাই হচ্ছে যে বাংলা থেকে আমি বলছি আবারও যে তিনখানা মেজর রুট, কলকাতা দিল্লি, কলকাতা চেন্নাই, কলকাতা মুম্বাই হাইয়েস্ট রেভিনিউ আর্ন করে। রেল বাজেটটাকে ইউনিয়ন বাজেটের সাথে মিশিয়ে দিয়ে আরেকটা বড় ডাইলিউশন হয়েছে যে রেলের যে পরিকাঠামো, রেলের যে বরাদ্দ, সেটা কিন্তু কার্যত কমে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মতো ডেন্সলি পপুলেটেড রুটগুলো, তো রেলওয়ে রুটগুলো আরও বেশি অ্যাফেক্টেড হচ্ছে, ফলে আমাদের বিপদ বাড়ছে, আশঙ্কা বাড়ছে, প্রাণ হাতে নিয়ে যাত্রীদের যেতে হচ্ছে। শুধু ওই আহমেদাবাদ, বোম্বে এইসব জায়গাগুলো করবে কেন? আমাদের এখানে কেন করবেন? আমাদের এখানে কেন 10 বছর লাগে? ওই কবচ পুরো ভারতবর্ষে করতে 10 বছর লাগে নাকি? খরচা করতে চাইছেন না, জীবন হাতে নিয়ে যাচ্ছে। বন্দে ভারত, বন্দে ভারত আমাদের তো মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এই ইনফ্রাস্ট্রাকচার, পলিউশন ডিভাইস নাই, কিচ্ছু নেই, ইনফ্রাস্ট্রাকচার। সাধারণ যাত্রীরা প্রশ্ন তুলছেন, যেখানে কলকাতা হাওড়া থেকে কলকাতা মুম্বাই, কলকাতা দিল্লি, কলকাতা চেন্নাইয়ের মতো হাই রেভিনিউ রুট রয়েছে, সেখানে কেন কবচ প্রক্রিয়া ইনস্টল করা যাবে না? তাহলে কি গুরুত্ব দেওয়া হচ্ছে না বাংলাকে? যেখানে হাই রেভিনিউ দেওয়া হয় এই রুটগুলিতে, সেখানে কবচ প্রক্রিয়া কেন ইনস্টল করা যাবে না? গত 10 বছরে মাত্র 1,500 কিলোমিটার পথে অ্যান্টি কলিশন ডিভাইস প্রক্রিয়া ইনস্টল করা হয়েছে। আগামী 1 বছরে 3,000 কিলোমিটার রুটে এই কবচ প্রক্রিয়া ইনস্টলের কথা চিন্তাভাবনায় রেখেছে রেল বোর্ড, আর তাতে বাংলাকে অন্তর্ভুক্ত করার কথাও জানিয়েছে রেল বোর্ডের চেয়ারম্যান। কিন্তু এতদিন পর্যন্ত কেন করা গেল না তা নিয়ে কোনো উত্তর নেই পূর্ব রেল বা দক্ষিণ পূর্ব রেল বা উত্তর পূর্ব ফ্রন্টিয়ারের রেলের কোনো আধিকারিকদের গলায়। এমনকি রেল বোর্ডের চেয়ারম্যানও এই ব্যাপারে কোনো সঠিক উত্তর দিতে পারেননি। বাংলাকে একাধিক ক্ষেত্রে উপেক্ষা করা হচ্ছে বলে সাধারণ যাত্রীরা অভিযোগ করেছেন, আর সেই উপেক্ষার অন্যতম নিদর্শন হচ্ছে এই বাংলার কোনো রুটে কোনো কবচ প্রক্রিয়া না থাকা। স্বাভাবিকভাবে বিরোধী দলগুলো এটা নিয়ে রীতিমতো কেন্দ্রের শাসক দলকে চেপে ধরেছে, যদিও এ ব্যাপারে এখনও নিরুত্তাপ রেল বোর্ড বা রেল মন্ত্রক। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় বিস্ফোরক অভিযোগ উঠে এলো। যার অভিযোগের ভিত্তিতে এই এফআইআর, তিনি অভিযোগের বিষয়ে কিছুই জানেন না, তিনি কোনো লিখিত অভিযোগই করেননি, দাবি করছেন চৈতালি মজুমদার। তার তরফ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে এনজিপি জিআরপিতে রেল একটা অভিযোগ জমা দিয়েছে। আমি তো কোনো এফআইআর প্রথমত করিনি, এবার আমাকে নিয়ে যে এত কিছু হচ্ছে সেটা তো আমার ধারণার বাইরে, সেটা তো আমি জানি না। আমি এখন আপনাদের মুখে জানতে পারছি, কারণ প্রথমত আমরা ট্রেনের ভিতরে ছিলাম, পিছন থেকে মালগাড়ি এসে মেরেছে কিনা প্রথমে আমরা কেউই জানতাম না।
আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমি এরকম কোনো এফআইআর করিনি কাউকে, বা রেলকেও কোনো লিখিত অভিযোগ আমি জমা কোনো দেননি? লিখিত অভিযোগ দেইনি। তার কারণ হচ্ছে কালকে আমি সারাদিন হসপিটালের মধ্যে ছিলাম। এবার হসপিটালে 2 জন আরপিএফ এসেছিলেন, আরও নর্মালি ওখানকার তারা কোনো কিছু লিখে নিয়ে যায়নি আমার থেকে। শুধু অ্যাড্রেস, মানে আমার নাম, আমার বাড়ি, সই শুধু রাত্রিবেলা জেআরপিএস এসেছিল, সে হচ্ছে একটা চিরকুট দিয়েছিলেন আমাকে, সেখানে আমার নাম, আমার অ্যাড্রেস সব লেখা ছিল, নিচে বলেছিল আমার সিগনেচার করতে আর ডেটটা লিখে দিতে। আমি শুধু সিগনেচারটা, ডেটটাই শুধু করে দিয়েছিলাম, কারণ কালকে শরীরটা খুব অসুস্থ ছিল, সেরকমভাবে পড়ার মতন ক্ষমতায় আমি ছিলাম না। তো অতটুকুই করে আমি দিয়েছিলাম। তারা ওটা নিয়ে আবার আমি মানে যা যা হয়েছিল স্টেশন মাস্টারে, তার তো ইনফর্ম করা উচিত ছিল। আমরা যে প্রতিদিন যাওয়া আসা করছি এরকমভাবে, আমরা ডেলি প্যাসেঞ্জারই করছি, তাদের তো সুরক্ষার তো একটা দরকার আছে। এরকমভাবে চললে তো কেউ কোনো দিন, আমরা তো ট্রেনে উঠতেই ভয় পাবো। এরপর আমার কালকে যেরকম রাত্রিবেলা হয়েছে, ওখান থেকে আমি ট্রেনের আওয়াজ পাচ্ছি, আমি আতঙ্ক লাগছে আমার। ও তো ট্রেনের ভিতরে ছিল, কে মানে মার্চে পিছন থেকে, ও তো জানার ব্যাপার নেই। তাহলে যে অভিযোগটা, না, অভিযোগটা তো ভিত্তিহীন অভিযোগ না। আমরা কেন রেলের ব্যাপারে, আমরা না চেনা, ড্রাইভারের সাথেও চেনা নাই, ড্রাইভারের যে মারা গেলো তার সাথেও আমাদের কোনো চেনাশোনা নেই। আমরা তো চিনি না তাকে, আমরা কেন করতে যাব? মেয়ে তো আপনার হাসপাতালে ভর্তি ছিল। হ্যাঁ, এই যায়নি কোথাও না। সে এখন সাদা কাগজে একটা সই করাই ছিল হসপিটালেই। হ্যাঁ, কোন হাসপাতালে? রেল হসপিটালে। আমি তো কাছাকাছি বলতে এখান থেকে রেল হসপিটালে নিয়ে আসছি। আচ্ছা, সেটা কারা করিয়েছিল? হাসপাতাল কর্তৃপক্ষ নাকি? না, রেলের তরফ থেকেই করেছিল বোধহয়। সই করানোর সময় কি কিছু বলেছিল যে কেন সই করাচ্ছে? না, বলছে যে এটা অ্যাড্রেসটা নিলাম। আপনি ছিলেন তখন? হ্যাঁ, আমি ছিলাম। আচ্ছা, জিআরপির সাথে যোগাযোগ করেছে? জিআরপি আপনাদের সাথে? হ্যাঁ, জিআরপি করছে, আরপিএফ করছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।